আমি চোরাবালিতে পড়ে গেছি দাদা, দাদা আমাকে বাঁচাও দাদা, দাদা দাদা আমি চোরাবালিতে পড়ে গেছি দাদা, দাদা আমাকে বাঁচাও দাদা, দাদা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন থ্রিলার ডেন। মনের মতো গল্প শুনতে চাইছেন? আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শুনুন নতুন নতুন ভয়, রহস্য, রোমাঞ্চকর গল্প। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়। আমাদের আজকের নিবেদন লেখক বুদ্ধদেব হালদারের লেখা রণরিহির জঙ্গলে। কথক সুব্রতর ভূমিকায় আমি ব্রতদীপ। বিভিন্ন চরিত্রে স্নেহাদ্রি, বাল্মীকি, সৌরভ, কৌশিক, বিশ্বজিৎ, অরুময়, বিশাল এবং মলয়। চলুন শুরু করা যাক। অফিসে বসেই কথা হচ্ছিল। প্রদীপদা চায়ের কাপটা হাতে নিয়ে বলল, ধুর, আর ভালোই লাগছে না, শুধু কাজ আর কাজ। আমি মুখে আর কোনো কথা বললাম না। টেবিল থেকে আমার চায়ের কাপটা হাতে নিয়ে মুখের কাছে ধরলাম। না, এত গরম চা খাওয়া যায় না। চাকা লেগে জিভ সাময়িকভাবে অসাড় হয়ে যেতে পারে। এরকম গরম চা যে কিভাবে ওরা দিব্যি গিলে ফেলে তা আমার মাথায় ঢোকে না। অফিসে একমাত্র আমি বোধহয় এমন একজন মানুষ যে একদম ঠান্ডা করে তারপর চায়ের কাপে চুমুক দিই। সতীন্দ্রের দিকে চেয়ে দেখলাম সে ততক্ষণে চায়ের কাপটা নিঃশেষ করে বেয়ারাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। প্রদীপদার কথায় আবারও ফিরে তাকালাম ওর মুখের দিকে। ধুর ধুর, এই চাকরি জীবন একদম শেষ করে দিল আমাকে। নিজের চাকরি বা কাজের প্রতি এতটা বিরক্তি কিংবা উদাসীনতার কারণ কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা হয়েছেটা কি তোমার? হ্যাঁ, আই ওয়ান্ট টু বি ফ্রি ফর আ ফিউ ডেজ। বেশ তো, ম্যানেজিং ডিরেক্টরকে দরখাস্ত দিয়ে ছুটি নিয়ে নাও কয়েকদিনের জন্য। দূরের টেবিল থেকে সতীন্দ্র টোন কেটে বলে, তারপর কি করবে? মানে কয়েকদিনের ছুটি নিয়ে ঠিক কি করতে চাও তুমি? এমন সময় অফিসের বেয়ারা রাজু এসে আমাদের তালে তাল মিলিয়ে বলে, আরে कहीं दूरे जान घूम के आइए कुछ दिन के वास्ते। গত 7 বছর ধরে সে পশ্চিমবঙ্গে রয়েছে, তবুও বাংলা কথাটা ঠিকঠাক উচ্চারণ করতে শিখল না। রাজুর আদিবাস বিহারের সীতামঢ়ী। তার কথায় আমরা সকলে ওর দিকে তাকালাম। কোথায় যাওয়া যায় বলো তো? से आप लोग ठीक करिए। এই বলে রাজু চলে গেল। আমি ঠান্ডা চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, আচ্ছা দেরি না করে আজই ছুটির দরখাস্তটা জমা দিয়ে দাও প্রদীপদা। আমার মুখের দিকে প্রদীপদা আর সতীন্দ্র তাকিয়ে মিটিমিটি হাসতে শুরু করল। আমার নাম সুব্রত বিশ্বাস। আমি থাকি হুগলির ভদ্রেশ্বর। পেশায় একজন প্রুফ রিডার। এটি বড় সংস্থার পাবলিশিং হাউসে চাকরি করি। বয়স 38-এর গোড়ায়। এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিলাম সেই প্রদীপদা হলেন আমার সিনিয়র প্রুফ রিডার। ওর আন্ডারেই আমি রয়েছি। তিনি আমার থেকে মাত্র 3 বছরের বড়। আর আমাদের দুজনের তুলনায় বয়সে বেশ খানিকটা ছোট হলো সতীন্দ্র। সে এডিটিংয়ের কাজ করে। যে কোনো দুর্বল কন্টেন্টকে পালিশ করে বাজার চলতি বেস্ট সেলারে পরিণত করা তার বাঁ হাতের খেল। তবে শখের ফটোগ্রাফি করা তার আরেকটা বিশেষ গুণ। ফেসবুকে তার যে পেজটা রয়েছে তাতে ওর ফলোয়ার সংখ্যা প্রায় 2 লক্ষ ছুঁই। ওর হাতে তোলা বিভিন্ন ছবির যে এত ভক্তকুল থাকতে পারে তা মাঝে মধ্যে ভেবে রীতিমতো অবাক হই আমি। আমাদের এই দোতলার এডিটোরিয়াল রুমে আমরা 8 জন বসি, তবে আজ 2 জন অ্যাবসেন্ট, আর বাকি 3 জন আসবেন দুপুর 2টোর পর। ওটাই ওদের আসার টাইম। কেউ বিজ্ঞাপনের লোক, আবার কেউ কন্টেন্ট শেকার। ওরা কেউ নেই বলেই বেশ আয়েশ করে গায়ে হাওয়া লাগিয়ে আমরা গল্প গুজব করতে পারছি। না হলে তো সরাসরি এমডির কাছে রিপোর্ট চলে যাবে। তাই এখন বেশ রিল্যাক্সে রয়েছি 3 জনে। সতীন্দ্র প্রদীপদাকে জিজ্ঞেস করলো, একটু খোলসা করে বলো না হে। কি বলবো বল দেখি? কোথাও যাওয়ার প্ল্যান ট্যান করেছো? না, কোথায় আর যাব, থাক। চলো না কদিনের জন্য। নতুন একটা ক্যামেরা কিনেছি। বলিস কি রে? দারুণ ফটোশ্যুট করা যায়।
কি ক্যামেরা কিনলি? সোনির অ্যালফা সিরিজের ক্যামেরা। কবে কিনলি? তা প্রায় 3 দিন হলো। আমাদের দেখাবি কবে শুনি? তোমরা যেদিন দেখতে চাইবে। সতীন্দ্র আরও কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় প্রদীপদা আমাদের থামিয়ে দিয়ে বলল, কিছু ভাবলি? কোন ব্যাপারে? ছুটির ব্যাপারে। একটু খোলসা করে বলোই না। আর মাথার ভিতরে কি চলছে তোমার এই মুহূর্তে? আসলে ঠিক কি চাইছোটা কি তুমি বলো তো আমাকে। কয়েকদিনের জন্য কোথা থেকে ঘুরে আসবো ভাবছি, কিন্তু একা যেতে মন চাইছে না। তোরা যাবি? আমি কিন্তু এক পায়ে রাজি। যেতে তো আপত্তি নেই, কিন্তু অফিসের ছুটি ম্যানেজ করবো কিভাবে? আর তারপর 3 জনে একই সঙ্গে ছুটি কি পাবো? দেখ, শনিবার তো আমাদের হাফ ডে, শুধু ওই দিনটা কামাই করব। আর তো ছুটি চাইছিই না, কাজেই মনে হয় না একসাথে ছুটি পেতে আমাদের 3 জনের কোনো অসুবিধা হবে। মাত্র একদিন অফিস ছুটি নিলে হবে? আলবাত হবে। কিভাবে? দেখ, আমরা শুক্রবার অফিস করে বিকেল 4টের সময় এখান থেকে বেরিয়ে যাব, ফলে রবিবারটা আমরা হাতে পেয়েই যাচ্ছি। মাঝে শুধু শনিবারটা ছুটি নিলেই হয়ে যাবে। আরে বাবা, সব বুঝলাম, কিন্তু যাবোটা কোথায় আমরা? জঙ্গলে। জঙ্গলে? রণডিহির জঙ্গলে যাব আমরা। রণডিহির জঙ্গল? সেটা আবার কোথায়? ওটা বাঁকুড়ার একটা প্রত্যন্ত অঞ্চল। আরে শুনেই দারুণ অ্যাডভেঞ্চার ফিল করছি। হ্যাঁ, সেই তো। পড়বি যখন বাঘের মুখে, তখন সব অ্যাডভেঞ্চার হলুদ হয়ে যাবে, দেখিস। আরে হাত খুলে ছবি তুলব, ছোট অ্যাপারচার ব্যবহার করে দারুণ সব ল্যান্ডস্কেপের ছবি তুলে নেব। তুমি দেখো। চলো তো প্রদীপদা, রণদিঘির জঙ্গলেই চল। অনেকদিন কোনো অ্যাডভেঞ্চার নেই, যেন শুকনো তেজপাতা হয়ে গেছে এই জীবনটা। তাহলে আর কি, তাই চলো। আচ্ছা, তুমি কিভাবে চিনলে জায়গাটা? না, আমি তো আগে গিয়েছিলাম। টুরিস্ট স্পট? না না, তাহলে সবটা বলে দিলে তো আকর্ষণে কমে যাবে, তখন আর যাবি কেন? ওয়েট। টিকটিকির মতো কি গোয়েন্দাগিরি শুরু করলে বলো তো? প্রদীপদা তো আগেই গিয়েছে ওখানে, তাহলে চাপের কি আছে? চলো না, ঘুরেই আসা যাক। বেশ, তাই চলো। আশ্চর্যজনকভাবে আমরা 3 জনেরই ছুটি একসঙ্গে পেয়ে গেলাম। শনিবারটা আমাদের হাফ ডে হওয়ার কারণে অফিসে খুব একটা কাজ থাকে না, তাই ছুটি পেতে আমাদের বিশেষ বেগ পেতে হলো না। শুক্রবার অফিস সেরে 3 জনে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। হাওড়া থেকে আমাদের ট্রেন বিকেল 4:30টায় ছাড়বে। স্টেশনে পৌঁছে আমরা কিছু খেয়ে নিলাম। যথাসময়ে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই 3 জনে চড়ে বসলাম তাতে। দেখ, 3.5 ঘন্টা ট্রেনে থাকতে হবে আমাদের। 4:30টার সময় ট্রেন ছেড়ে দিল। আমি প্রদীপদাকে জিজ্ঞেস করলাম, থাকা খাওয়ার কথাবার্তা সেরে রেখেছো তো তুমি? এত ভাবছিস কেন রে? সব হয়ে যাবে সময় মতো। তার মানে প্রদীপদা কি এখনো কোনো ব্যবস্থা করেনি? নাকি সে নিছক আমাদের ঘাবড়ে দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলছে? আমি আর বিশেষ কথাবার্তা বললাম না। এক প্রকার চুপ করে ট্রেনের জানালার বাইরে নীরবে চেয়ে রইলাম। ট্রেনের জানালার কাছে বসার জায়গাটা পাওয়ায় বেশ লাভ হলো। বসে বসে জানালার বাইরের গাছপালা, ঘরবাড়ি, ধানক্ষেত, ঘুটে দেওয়া ভাঙা পাঁচিল, পুরনো ভেঙে পড়া মন্দিরের ধ্বংসাবশেষ, এইসব দেখতে দেখতে এগিয়ে চললাম। পাশে বসে সতীন্দ্র আর প্রদীপদা বকবক করে চলেছে। নভেম্বরের শেষ সপ্তাহ, কাজেই সোয়েটারটা ব্যাগ থেকে বের করে পরে নেব কিনা ভাবছি। এর মধ্যেই বেশ ঠান্ডা পড়ে গেছে, যদিও আমার জামার ভেতরে ইনার রয়েছে। জানালা দিয়ে সন্ধ্যের আবছা আলোয় অচেনা জায়গায় ছায়া শরীর দেখতে দেখতে এগিয়ে চলেছি। পাশ থেকে হঠাৎ প্রদীপদার গলার স্বর শুনতে পেলাম। বলি, সুরাপানের ব্যবস্থাও তো রয়েছে হে। তাহলে তো একদম জমে ক্ষীর। শোন, পাশে একটা নদীও রয়েছে। বিকেলে নদীর তীরে বসে পান করার মধ্যে একটা দিব্য সুখ রয়েছে, বুঝলে কি না? হ্যাঁ। আচ্ছা, বলছি, তার লোকজনের ভিড় কেমন ওখানে? মানে টুরিস্টদের কথা বলছো? হ্যাঁ। আরে দূর দূর, ওখানে লোকজন যায় নাকি? তেরে গোবিন্দপুর কেউ নেই, ফাঁকা একটা জায়গা, ওখানে কেউ ঘুরতে যায় না। মোট কথা, এখনো পর্যটকদের নজরে আসেনি জায়গাটা, এলেই তো সবাই মিলে নষ্ট করে ফেলবে। অথচ দেখো, ঘন জঙ্গল, শাল, সেগুন, পলাশ, মহুয়ার গাঢ় সবুজ, আর জঙ্গলের পাশেই একটা নাম না জানা বিস্তৃত নদী। প্রকৃতির সে কি রূপ, তোমার দু চোখে আজীবন লেগে থাকবে। জঙ্গল বলছো যখন, তখন তো বন্য পশুও রয়েছে নিশ্চয়ই। তা রয়েছে বই কি,
তবে সেসব জঙ্গলের গভীরে থাকে, অত দুশ্চিন্তার কিছু নেই। তা নেই, তবে আমরা তো আর রাতের বেলায় জঙ্গলে ঘুরতে বেরোচ্ছি না, তাহলে ভয়েরই বা কি আছে? আমি কোনো প্রত্যুত্তর করলাম না। আমরা বাঁকুড়া পৌঁছলাম রাত্রি 8টা নাগাদ। লোকজন সেভাবে চোখে পড়ছে না। প্ল্যাটফর্মে নেমেই গেরো হলো, কোথাও কিচ্ছু নেই, অথচ ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। 1 নভেম্বরের শেষ, এখানে যেন শীতটা কলকাতার চেয়ে কয়েক গুণ বেশি। ঠান্ডা বাতাসে যেন শরীরের রক্ত জমে বরফ হওয়ার জোগাড়। সতীন্দ্র বিরক্ত হয়ে বলল, শীতকাল, বৃষ্টি, একদম কলিকালে এসে উঠেছি মনে হচ্ছে। আমি কোনো কথা না বলে সোয়েটারটা পরে নিলাম। ট্রেনে আসার সময় একবার পরবো করেও আর সেটা হয়ে ওঠেনি। বাঁকুড়া থেকে পৌঁছলাম খড়গ্রাম। সেখানে পৌঁছে প্রদীপদা একটা ভ্যানওয়ালাকে ডেকে বলল, জাহাজবাড়ি যাবেন? জাহাজবাড়ি? হ্যাঁ। না বাবু, ওদিকে ওই জঙ্গলে এত রাতে যাওয়া যাবে নি। তার কথা শুনে অন্য আরেকজনকে ডেকে প্রশ্ন করায় সেও একই কথা শোনায়। এভাবে বেশ কয়েকজনকে ওই স্থানে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে প্রত্যাখ্যান হওয়ায় আমার মনটা কেমন কু ডেকে উঠল। চলেছি কোথায় আমরা? কোথায় এই জাহাজ বাড়ি? প্রদীপদাকে প্রশ্ন করায় সে বিশেষ পাত্তা দিল না। অবশেষে বেশি টাকার লোভ দেখিয়ে একটা ভ্যান গাড়ি ঠিক করা হলো। এদিকে রাস্তাঘাট খুব একটা ভালো নয়, কোথাও কোনো আলো নেই, চারিদিকে রাতের কালো অন্ধকার। আমি মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে গাড়ির চালককে পথ দেখালাম। সে বলল তার আলোর কোনো প্রয়োজন নেই, এইসব পথঘাট তার মুখস্থ। কোনো রাস্তার কোথাও উঁচু নিচু আছে সেসব তার নখো দর্পণে। তবু আমি ফোনের আলো নেভালাম না, বিশেষ করে যখন চালকের মুখে শুনলাম 2 সপ্তাহ আগেই নাকি হায়নার দল গ্রামের এক মানুষকে রাস্তা থেকে টেনে নিয়ে গেছে জঙ্গলে। আমরা কোথা থেকে এসেছি জেনে নিয়ে ভ্যানওয়ালা আমাদেরকে বেশ কয়েকবার সাবধান করে দিল, রাত বিরেতে যেন রণরিহির জঙ্গলে আমরা না যাই। এখানে যত দূর দেখা যায় শুধুই লাল মাটির রাস্তা, কোথাও আবার মধ্যে মধ্যে পিচের রাস্তাও দেখা যাচ্ছে, আর রাস্তার 2 পাশে ঘন জঙ্গল। আচ্ছা, এটাই কি রণরিহির জঙ্গল? প্রশ্ন করে জানতে পারলাম জঙ্গল ছড়িয়ে আছে অনেক দূর পর্যন্ত, এমনকি পুরুলিয়ার সীমানার মধ্যেও পড়ে যায় রণরিহির জঙ্গলের এই অংশ বিশেষ। আমাদের পথের দুপাশের জঙ্গল থেকে শুধুই ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এছাড়া মাঝে মধ্যে জানা অজানা পশু পাখির ডাক ভেসে আসছে কর্ণকুহরে। কেমন একটা গা ছমছমে পরিবেশ, দেখে মনে হবে গভীর গভীর এক অনন্ত প্রাগৈতিহাসিক রাত্রি জেগে আছে এখানে। কাল রাতে আমার এক ফোঁটাও ঘুম হয়নি, অথচ সতীন্দ্র আর প্রদীপদা দিব্যি নাক ডেকে ঘুমিয়েছে। আমার ঘুম না হওয়ার কারণ এখানে যথেচ্ছ মশার উপদ্রব, সঙ্গে কান ঝালাপালা করে দেওয়া ঝিঝি পোকার মায়াবী গান। এর সঙ্গে জঙ্গলের শিয়াল কুকুর হায়রান আর্তনাদ তো আছে। হ্যাঁ, সেসব আর্তনাদই বলবো, যেন বুকের রক্ত হিম হয়ে যায় শুনলেই। সারা রাত এবাস ওপাস করেই আমার কেটেছে। জঙ্গল যেখান থেকে শুরু হচ্ছে ঠিক সেখানেই রয়েছে বাগান ঘেরা এক সেকেলে বিশাল বড় বাড়ি। কলকাতার কোনো এক ব্যবসায়ী নাকি বাড়িটি তৈরি করেছিলেন। ভদ্রলোক গত হয়েছেন কয়েক বছর হলো। তিনি কালে ভদ্রে এখানে আসতেন। এখন বাড়িটি তাঁর একমাত্র ছেলের হস্তগত। ছেলেটি ভারতবর্ষের বাইরেই থাকেন, কাজেই বাগান ঘেরা এই বিরাট বাড়িটা গত কয়েক বছর ধরে তালা ঝোলানো রয়েছে। যদিও আউট হাউসে একজন দারোয়ান রয়েছে। আমাদের আসার খবর পেয়ে উপরের ঈশান কোণের বড় ঘরটি পরিষ্কার করে রেখেছে সে। এখানে যে কদিন আমরা থাকবো তার সমস্ত দায়িত্ব ওই দারোয়ানটির। ওর হাতে কিছু টাকা দিয়ে দিলেই হবে। যদিও এই বাড়ির যিনি বর্তমান মালিক তার সঙ্গে নাকি প্রদীপদার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। সেই সূত্রেই এই বাড়িতে এসে উঠতে খুব একটা কাঠখড় পোড়াতে হয়নি আমাদের। আর তাছাড়া ফাঁকা যখন পড়েই আছে তখন আর কি বা অসুবিধা। দারোয়ানটির নাম দলুরাজ শর্মা, নেপালের নাগরকোটের বাসিন্দা। কর্মসূত্রে এখানেই সারাটা জীবন কেটে গেল। বয়স ওই আন্দাজ 60-65 কাছাকাছি। বেশ শক্তবক্ত শরীরের গঠন, বেঁটে ও মোটাসোটা। আমাদের রান্নাবান্নার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। আর সঙ্গে রয়েছে বছর 16-র এক কিশোর। সে পাশের গ্রামের ছেলে। এই বাড়িতে লোকজন এলে ভাই ফরমাস খাটে, তাদের সঙ্গে সঙ্গে থাকে। শহুরে বাবুদেরকে রণডিহির জঙ্গল ঘুরিয়ে দেখায়।
পরিবর্তে কেউ তাকে বকশিস দেয়, কেউ বা দেয় না, তাতে তার কোনো আক্ষেপ নেই। বরং বাবুদের এই জঙ্গল দেখিয়ে যেন তারা আনন্দ। ওর নাম পঞ্চা মণ্ডল, সকলে ভালোবেসে পাঁচু বলে ডাকে। আমি দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে জঙ্গলটার দিকে তাকিয়ে রয়েছি। বড় বড় পলাশ আর কুসুম গাছের আধিক্য রয়েছে এখানে। একটু এগিয়ে যেন জঙ্গলটা আরো ঘন হয়ে গেছে। শুনেছি চিতল হরিণ জঙ্গলের মধ্যে চড়ে বেড়ায়, কখনো কখনো সামনের কাঁচা লালমাটির রাস্তাতেও উঠে আসে। পঞ্চা এসে চা দিয়ে গেল। ওরা অবশ্য এখনো ঘুমোচ্ছে। সকাল 8:30 বাজতে যায়। আমি চায়ের কাপটা নিয়ে বেশ আয়েশ করে রোদে বসে চা খেলাম। কিছুক্ষণের মধ্যেই ওরাও ঘুম ভেঙে উঠে পড়ল। প্রদীপদা বলল, ডাকলি না কেন? সতীন্দ্র এই একই কথাই শোনালো। আমি ওদের কোনো কথার জবাব না দিয়ে প্রদীপদাকে উদ্দেশ্য করে বললাম, চলো জঙ্গলটা ঘুরে আসি, আর সঙ্গে পঞ্চাকেও যেতে বলি। এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছে। তবে পঞ্চাকে লেজের গোড়ায় বেঁধে কোনো লাভ নেই, বুঝলি? আমি এখানে সব কিছুই চিনি। অনেক বছর আগে এলেও সব একই রকম আছে, কিছুই তো পাল্টায়নি। কাজেই অনলি 3 of us উইল গো। পঞ্চা ইজ নট নিডেড। বেশ, তাই হোক। ওরা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিল। আমাদের সঙ্গে করে আনা ব্রাউন ব্রেড আর মাখন দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় দোলেরাজদা বলল, পাঁচুকে সঙ্গে নিতে পারতেন তো, ও এখানকার সব পথঘাটি চেনে। প্রয়োজন নেই। আচ্ছা বেশ বেশ, তাহলে জঙ্গলে খুব গভীরে যাবেন না দাদাবাবু, কাছে পিঠেই থাকবেন। তুমি চিন্তা করো না দোলরাজদা, আমরা একটু এদিক ওদিক ঘুরে চলে আসবো, এখনই আসবো। আচ্ছা বাবু, আচ্ছা। আমরা বেরিয়ে পড়লাম। দিনের প্রথম ভাগ। শীতকাল, অথচ বেশ জোরালো রোদ উঠে গেছে এর মধ্যেই। বেশ রোমাঞ্চ হচ্ছে আমার। আগে কখনো এরকম জঙ্গল ঘুরতে যাইনি, ফলে কেমন একটা আলাদা অনুভূতি কাজ করছে নিজের মধ্যে। সম্ভবত সতীন্দ্রেরও তাই হচ্ছে। আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি। বিশাল বিশাল গাছ আর তার ফাঁক থেকে আসা রোদের টুকরো ঝিলিকে যেন গোটা বনানীতে এক মায়াবী আলেখ্য তৈরি হয়ে রয়েছে। আমি কিছুটা এগিয়েছি, এমন সময় বন্য হাতির ডাক শুনতে পেলাম। সতীন্দ্র তার নতুন ক্যামেরাটা গলায় ঝুলিয়ে নিয়ে বলল, আমি প্রস্তুত, এবারে একের পর এক ছবি তুলব। প্রদীপদাকে কেমন আনমোনা দেখাচ্ছে। একটা সিগারেট টানতে টানতে সে কিছু একটা ভাবছে। আমি আর চোখে তার দিকে তাকিয়ে সতীন্দ্রকে বললাম, সারা জঙ্গলে ছবি তোল, কুছ পরোয়া নেই, কিন্তু তার আগে আমাদের খানদর্শিক ভালো ছবি তুলে দে দেখি। ওই যে ওই গাছটার তলায় গিয়ে দাঁড়িয়ে পড়ো। হাত দেখিয়ে একটা বড় কদম গাছ দেখিয়ে দিল সে। আমি সেখানে গিয়ে শটান সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। সঙ্গে সতীন্দ্রের মতো স্মার্ট ফটোগ্রাফার থাকায় আমার মনে যেন আনন্দ আর ধরে না। একটা বিশাল বড় কদম গাছের মোটা গুড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। মোটা মোটা শিকড় যেন মাটির উপরে উঠে রয়েছে। সে ক্যামেরাটা চোখে নিয়ে প্রদীপদার দিকে ফিরে ফাজলামি মেরে বলল, দাঁড়িয়ে পড়ো শিগগিরই, একটা ফটো সেশন হয়ে যাক নাকি। হ্যাঁ, প্রদীপদা হাতের সিগারেটটা ফেলে দিয়ে আমার কাছে এসে দাঁড়াতেই কেমন একটা বিশ্রী পচা গন্ধ যেন আমার নাকের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ল। আমি এদিক ওদিক তাকাতেই সতীন্দ্র বিরক্ত হয়ে বলল, আরে সুব্রত দা, তুমি এত নড়াচড়া করছো কেন? বিচ্ছিরি একটা গন্ধ, বমি উঠে আসবে এবার। এই কি বাজে বকছিস তুই? কিসের গন্ধ? কই আমার নাকে তো আসছে না। হ্যাঁ, তোমার নাকে আসছে না? কই না তো। আমি ওখানে আর দাঁড়াতে না পেরে কয়েক পা এগিয়ে গিয়ে গাছের নিচ থেকে সরে দাঁড়াই। আর তখনই নজরে পড়ল গাছের পেছন দিকে মাটি গর্ত হয়ে শিকড়টা পচে গেছে। এছাড়া মরা শকুনের ছাল চামড়াও চোখে পড়ল এই গর্তের ভিতর। সতীন্দ্র বলল, কি হলো? গাছের গোড়ায় ময়লা জমে আছে, গন্ধটা বোধহয় ওখান থেকেই আসছে। আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। তুই দাঁড়িয়ে পড়তো আমার পাশে। কিছুটা অস্বস্তি নিয়েই দাঁড়িয়ে পড়লাম তার পাশে গিয়ে। আর অমনি আমাকে কিছু না জানিয়েই সতীন্দ্র ফটাফট ছবি তুলতে শুরু করল। পরপর 4টে ছবি তুলেই সে কেমন ভয়ার্ত ও দুশ্চিন্তাগ্রস্ত মুখে ক্যামেরাটাকে উল্টে পাল্টে দেখতে রইল। তোর আবার কি হলো? প্রদীপদা জিজ্ঞেস করল। সে কোনো উত্তর না দিয়ে ক্যামেরার পার্টসগুলো খুলতে শুরু করেছে। আরে হলোটা কি তোর? প্রদীপদা আবারও জিজ্ঞেস করল। ওর দিক থেকে কোনো উত্তর না আসায় আমরা সতীন্দ্রর কাছে এগিয়ে গেলাম।
কি হলো তোর? নতুন ক্যামেরা, অথচ ছবিতে প্রদীপদার পাশে কেমন কালো স্পট পড়ে গেছে, যেন হুবহু তারই ছায়ামূর্তি তার পাশে এসে দাঁড়িয়ে আছে। এই দেখো। ক্যামেরার ডিসপ্লেতে আমাদের ইতিপূর্বে তোলা ছবিগুলো একে একে ভালো করে লক্ষ্য করলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ছবিতে আমি বাদ গেলাম কি করে? ফ্রেমের মধ্যে আমাকে নিসনি? আরে তোমাদের দুজনকেই তো ফ্রেমের মধ্যে নিয়েছিলাম, অথচ শুধুমাত্র প্রদীপদার ছবি উঠল, তাও আবার তার পাশে তারই মতন দেখতে হুবহু একটি অন্যরকম কালো মূর্তি। এটা কি করে সম্ভব? খুব ছোটবেলা থেকে ছবি তুলছি আমি, প্রায় 12 বছর হয়ে গেল। জীবনেই প্রথমবার এমন অদ্ভুত কোনো ঘটনা ঘটলো। বুঝতে পারছি না, ক্যামেরাটা খারাপ হয়ে গেল নাকি? ধুস, নতুন ক্যামেরা খারাপ হয় কি করে? দাঁড়া, আমি কি ওখানে দাঁড়াচ্ছি, দেখ তো আরেকবার চেষ্টা করে। আমি কয়েক পা পিছিয়ে গিয়ে আবারও গাছটার নিচে দাঁড়ালাম। সতীন্দ্র ফটাফট 5-6টা ক্লিক করলো। ফিরে এসে দেখলাম ছবিগুলো সবকটাই পরিষ্কার উঠেছে। কই, কোনো কালো স্পট আসেনি তো এবারে? তাই তো দেখছি। কিন্তু প্রদীপদাকে কেন জানি না বেশ চিন্তিত দেখাচ্ছে। সে বলল, এবারে আমার ছবিটা তুলে দেখতো। ক্যামেরা নিয়ে তারও বেশ কিছু ছবি পটাপট করে তুলে নিল সতীন্দ্র। কিন্তু এবারে আরো অবাক আর তাজ্জব হয়ে গেলাম আমরা। ছবিতে দেখছি প্রদীপদার ঘাড়ের উপরেই প্রদীপদা উঠে চড়ে বসে আছে। দুটো ছবিরই একই মুখ, একই চোখ, একই চাহনি। কেমন একটা ভয় ভয় করতে লাগলো আমার। ছবিখানা দেখে সতীন্দ্র কেমন হকচকিয়ে গেল। আর যার ছবি তোলা হয়েছে সে নিজে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই শীতেও ঘামতে শুরু করেছে। আমাদের তিনজনের গলার স্বর রুদ্ধ হয়ে এলো। কেউ কোনো কথা বলতে পারলাম না। গলা থেকে যেন কোনো আওয়াজই বের হচ্ছে না। কয়েক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে কাটানোর পর যেন হঠাৎ করেই আমাদের হুঁশ ফিরল। সতীন্দ্র বলল, মনে হচ্ছে ক্যামেরাটায় কোনো গন্ডগোল রয়েছে, এটা দিয়ে ছবি তোলা যাবে না। আমি চুপচাপ তাকিয়ে দেখলাম প্রদীপদা জিভ দিয়ে তার শুকনো ঠোঁটখানা চেটে নিল। তারপর বলল, চল ফিরে যাই, স্নান খাওয়া সেরে তারপর বেরোবো। বলছি, বিকেলের দিকে বেরোনোটা কি সেফ হবে? এমনিতে এত জঙ্গল, তার উপর শীতের বেলাটা তো দুপুরের পর থেকেই পড়তে শুরু করে। আমার প্রশ্নের কোনো উত্তর দিল না সে। আমরা জাহাজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে কেউ কোনো কথা বললাম না। একটু আগে ঘটে যাওয়া ঘটনাটায় আমরা সকলেই মুহ্যমান। বিকেলে আমি আর বেরোলাম না। দুপুরে খাওয়া দাওয়া সেরে বিছানায় গিয়ে বসতেই চোখের পাতা ভারী হয়ে এসেছিল। তাই বিছানায় না গড়িয়ে আর পারা গেল না। তাছাড়া আগের দিন রাতেও যেহেতু ভালো ঘুম হয়নি, তাই একচুট ঘুমিয়ে নেওয়া গেল। ঘুম থেকে উঠে শুনলাম প্রদীপদা আর সতীন্দ্র পঞ্চাকে সঙ্গে নিয়ে বেড়াতে বেরিয়েছে। আমাকে নাকি বেশ কয়েকবার ডেকেও তারা আমার ঘুম ভাঙাতে পারেনি। তাই অবশেষে দুজনেই বেরিয়ে পড়েছে নদী দেখতে। এখানে নদী কোথায়? জঙ্গলের ভিতরে একটু দক্ষিণে এগোলেই একটা মরা নদী পাওয়া যাবে। এক সময় নাকি ওই নদীটায় বহু দূর অবধি ছিল। এই নদীতে নামা নিষেধ। কেন নিষেধ তা অবশ্য আমার জানা নেই, তবে শুনেছি এই কুলটা নদী অনেকেরই প্রাণ নিয়েছে। আচ্ছা, আপনাকে চা দিয়ে যাই? আমি মাথা নেড়ে তাকে সম্মতি দিলাম। কিছুক্ষণের মধ্যেই সে 1 কাপ চা দিয়ে গেল। বলল, বাবু, আমি একটু বাইরে যাব বাবু, কিছু দোকানপাট করতে হবে। আপনার কোনো অসুবিধা হবে যদি আমি এখনই বেরোই? না না, অসুবিধা কিসের? কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এখন বেরোলে কি ফিরতে দেরি হবে না তোমার? এত শীতের রাতে বন জঙ্গলের কাছাকাছি কত রকমের তো বিপদ রয়েছে, কি দরকার? বরং কাল সকালেই যেও। আমি তো সাইকেল নিয়ে যাব বাবু, 15 মিনিট লাগবে। কাছেই একজনের বাড়িতে দোকান। বেশ বেশ বেশ। সে তখনই আমার কাছে বিদায় নিয়ে চলে গেল। এত বড় বাড়িতে একা বসে রয়েছি। কেমন একটা গা ছমছমে ভাব সর্বত্র। অন্ধকার হয়ে এসেছে অনেকক্ষণ। এখনো প্রদীপদাদের দেখা নেই। নিশ্চয়ই পঞ্চাকে সঙ্গে পেয়ে ওরা ঘুরে নিচ্ছে এদিক ওদিক। অথচ আমাকে একবারও ডাকলো না। চাইলেই তো ঘুম থেকে জেগে ওঠাতে পারত। আমি ঘরের মৃদু আলোয় বসে এসবই ভাবছি। এই অঞ্চলে কোনো ইলেকট্রিসিটি নেই। এবারই ছাদে সোলার প্যানেল ইনস্টল করা হয়েছে, লক্ষ্য করেছি গতকালই।
সে কারণেই ঘরগুলোতে আলো রয়েছে, যদিও ভোল্টেজ খুবই কম। কটা বাজে দেখার জন্য টেবিল থেকে মোবাইল ফোনটা নিতে হাত বাড়াতেই আমার শির দাঁড়াবে একটা বরফ শীতল কনকনে স্রোত বয়ে গেল। এ কি আমার চোখের ভুল নাকি হ্যালুসিনেশন? দেখি আমার খাটের পায়াগুলো জলের স্রোতে ডুবতে শুরু করেছে। এই দোতলায় জল ঢুকবে কোথা থেকে? সামনে চেয়ে দেখি দরজা দিয়ে হু হু করে জল ঢুকছে। এই দৃশ্য দেখে নিজেকে পাগল পাগল মনে হতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই পায়ের পাতা ডুবে যাওয়ার মতো জল জমে গেল ঘরে। কিছুই বুঝতে পারছি না। হঠাৎ বিছানা থেকে নেমে জলের মধ্যে পা ফেলতেই দেখি কোথায় জল, খটখটে শুকনো মেঝে। তাহলে কি আমার মনের ভ্রম, হ্যালুসিনেশন? আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। বেশ বুঝতে পারছি আমার ব্লাড প্রেশার এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। প্রাণায়াম করে নিলে হয়তো এই অবস্থাটাকে কাটিয়ে ফেলা যেত, কিন্তু আমি ভালো করেই বুঝতে পারছি আমার শরীরের ভেতর কেমন যেন একটা অসুস্থতা কাজ করছে। সেটা কি অজ্ঞান হয়ে যাব এবার? বাড়ির নিচে লোকজনের গলার স্বর শুনতে পেলাম। আমার সারা দেহ তখনও যেন অবশ হয়ে রয়েছে। কে একজন নিচ থেকে বলল, এবারে তো কি সুন্দর সব ছবি উঠেছে, দেখলি তো নিজের চোখে, তাহলে বুঝতে পারছিস। ক্যামেরাটা তখন বিগড়ে গিয়েছিল, দেখি একবার সার্ভিসিং করিয়ে নিতে হবে। তাই করিয়ে নিস। প্রদীপদার গলা শোনা গেল, ধরে যেন প্রাণ এলো। আমি পা ঘষটে ব্যালকানিতে গিয়ে দাঁড়ালাম। ওপর থেকে তাকিয়ে মৃদু আলোতে দেখলাম ওদের সঙ্গে পঞ্চাও রয়েছে। ওদেরকে কি আমার এই অভিজ্ঞতার কথা বলা যাবে? আসলে আমি নিজেই ঠিক বুঝতে পারছি না এখনো যা ঘটলো তা কি কোনো স্বপ্ন নাকি আমার সচেতন অবস্থাতেই ঘটেছে এসব। কিরে, এতক্ষণে ঘুম ভাঙলো? প্রদীপদা ঘরে ঢুকেই প্রশ্ন করল। আমি মুখে হাসি আনার চেষ্টা করে মাথা নেড়ে উত্তর দিলাম। সতীন্দ্র আমার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, তোমার মুখটা কেমন শুকনো দেখাচ্ছে সুব্রতদা, কি ব্যাপার, শরীর ঠিক আছে তো? একদম ফিট। মনে মনে ভেবে দেখলাম ওদেরকে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটা বলা ঠিক হবে না। সতীন্দ্র বলল, তোমাকে অনেকবার ডাকলাম দুজনে মিলে, কিন্তু ঘুম আর ভাঙে না, তাই প্রদীপদা বলল থাক, ও ঘুমোক একটু, সারা রাত বেচারা জেগে কাটিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, কাল সকালে সকলে মিলে বেরোবো। এই নাও ছবিগুলো দেখো, সব এই ক্যামেরাতেই তোলা। আমি ক্যামেরাটা হাতে নিয়ে সব ফটোগুলো দেখতে লাগলাম। চিতল হরিণের দল জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বড় বিশালাকার এক গাছের আড়ালে সূর্য অস্ত যাচ্ছে। নদীর তীরে প্রদীপদা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবার কোনো অজানা পাখি নদীর বুকের উপর দিয়ে উড়ে চলেছে। এই জাতীয় সমস্ত ছবি। প্রদীপদা বলল, দেখেছিস এবারে কোনো সমস্যা হলো না? তার মানে ক্যামেরা নতুন হলেও মাঝে মধ্যে সেটা বিগড়ে যায়। তাছাড়া আর কি। ইতিমধ্যে দোলরাজদাও ফিরে এসেছে। ঘরে ঢুকে বলল, ফুলকপির পরোটা আর আলুর দম রান্না করেছি বাবু, চলবে তো? ওরে বাবা, চলবে মানে একদম দৌড়বে। তার আগে 3 কাপ গরম গরম চা দিয়ে যা। কি আচ্ছা বাবু। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। সতীন্দ্র বলল, আমি একটু মন্দির থেকে ঘুরে আসি। মন্দির মানে? বুঝতে পারলি না তো? না ঠিক। আরে টয়লেটের কথা বলছে। এই শোন, চাটা খেয়ে যা, এনার্জি পাবি। দোলরাজদার বদলে পঞ্চা এসে চা দিয়ে গেল। ও আজ এখানেই থাকবে। প্রদীপদা নাকি ওকে এই কদিন আমাদের সঙ্গেই থাকতে বলেছে। গরম চা কোনো মতে গলায় ঢেলেই সতীন্দ্র টয়লেটে চলে গেল। আমি আর প্রদীপদা মুখোমুখি বসে আছি। আমি গরম চায়ের কাপে ফুঁ দিয়ে ঠোঁটের কাছে এনে তার দিকে তাকালাম। কেমন আনমনা দেখাচ্ছে তাকে। কিছু জিজ্ঞেস করতে গিয়েও চুপ করে গেলাম। সে নিজ মনেই বকবক করে চলেছিল। জঙ্গলের বেশ খানিকটা গভীরে নাকি ঘুরে এসেছে আজকে। সঙ্গে পঞ্চা থাকায় নাকি বেশ সুবিধা হয়েছে ওদের দুজনের। অবশ্য বেশিরভাগ সময়টা কাটিয়েছে নদীর ধারে। জানতে ইচ্ছে করছিল মরা নদীটার কি কোনো নাম নেই, কিন্তু কেন জানি না আমার এই মুহূর্তে খুব একটা কথা বলতে ইচ্ছে করছে না। চুপচাপ বসে থাকতে ইচ্ছে করছে আমার। আমি এখনো ভিতরে ভিতরে ঘেঁটে রয়েছি। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা আমাকে কেমন ভয় ত্রাস করে তুলেছে। প্রদীপদার কিছু কথা কানে ঢুকছিল, কিন্তু কথা কিছুতেই বুঝতে পারছিলাম না।
আমার মনের ভিতর তখন অন্য এক চিন্তা প্রবাহের স্রোত বয়ে চলেছে। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম। ঠিক হলো কাল সকালে আমরা 3 জনে জঙ্গলের মধ্যে যাব। আমাদের সঙ্গে থাকবে পঞ্চা, সে পথ দেখিয়ে আমাদেরকে নিয়ে যাবে। দোলরাজদার মুখে শুনেছি জঙ্গলের একদম গভীরে একটা পুরনো ভাঙা বৌদ্ধ গুম্ফা রয়েছে। ওটার বয়স নাকি প্রায় 700 বছরেরও বেশি। একদম জরাজীর্ণ অবস্থা গুম্ফাটির, পাথর ভেঙে ক্ষয়ে ক্ষয়ে একদম গুঁড়ো ধুলো হয়ে গিয়েছে। যেটুকু অবশিষ্ট রয়েছে তা বুনো লতাপাতা জড়িয়ে ঢাকা পড়ে গেছে। তবুও স্থানটি পরিদর্শন করার লোভ সামলাতে পারলাম না আমরা কেউই। রাত্রে কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। হঠাৎ একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে উড়মুড়িয়ে উঠে বসলাম। স্বপ্নে দেখলাম প্রদীপদা আমার মুখের উপর ঝুঁকে পড়ে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে রয়েছে। তার সারা শরীর যেন জলে ডুবে ঢোল হয়ে গেছে, অনেকটা যেন পুকুরের জলে তলিয়ে ডুবে মরে যাওয়া মানুষ। তার গায়ের চামড়া যেন জলে ডুবে কুঁচকে গিয়ে ফ্যাকাশে সাদা হয়ে গেছে। আর কি অসম্ভব বিশ্রী একটা পচা গন্ধ এসে আমার গলা থেকে নাভি পর্যন্ত গুলিয়ে দিচ্ছে। এই গন্ধটা সেই প্রথম দিনে কদম গাছের তলায় দাঁড়িয়ে ছবি তোলার সময় পেয়েছিলাম। সেই যে কদম গাছের শিকড় পচে যে গন্ধটা ছাড়ছিল, একদমই সেই গন্ধটার মতো। প্রদীপদা স্থির ঘোলাটে চোখে আমার দিকে মরা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেখলে যেন মনে আতঙ্ক জাগে। এতটা ভয়ঙ্কর আর নির্মম সেই চাহনি যে ঘুমের মধ্যেই আমি ঘেমে উঠলাম। স্বপ্ন ভেঙে উঠে বসতেই দেখি পাশের বিছানায় সতীন্দ্র বেহুঁশে ঘুমোচ্ছে, কিন্তু তার পাশে প্রদীপদা জেগে রয়েছে। চোখ খোলা অবস্থায় সে ছাদের কড়িবর্গার দিকে তাকিয়ে আছে। ঘরের আলো রাত্রে আমরা জেলে রেখেই শুয়েছিলাম, কাজেই আমি ভুল দেখিনি। সে জেগে রয়েছে আর তার মুখটা অসম্ভব রকমের ভোলা মনে হচ্ছে। গলা থেকে কেমন একটা গুঁ গুঁ শব্দ বের হচ্ছে, অতি ক্ষীণ। তার এই অবস্থা দেখে আমার নিজের বুকের ভেতরটা ভয় শূন্য হয়ে গেল। ঘুমের মধ্যে দেখা স্বপ্ন আর ঘুম থেকে জেগে উঠে দেখা বাস্তব ঘটনার স্বরূপ দুটোই যেন আমাকে আরো আরো ভয়ার্ত করে তুলল। একবার গলা খাঁকারি দিয়ে ডাকলাম, প্রদীপদা। কি হলো প্রদীপদা? কোনো সাড়া পেলাম না। তেমনি চাঁদের কড়িবর্গার দিকে তাকিয়ে সে গুঁ গো করে চলেছে। এবারে আর স্থির থাকতে পারলাম না, ভীষণ ভয় করছে। কোনো মতে উঠে গিয়ে সতীন্দ্রকে ঠেলা মেরে জাগাবার চেষ্টা করলাম। এই সতীন্দ্র, সতীন্দ্র, আরে ওঠ, আরে ওঠ বলছি। হ্যাঁ, দেখ না প্রদীপদা কেমন করছে। হ্যাঁ, প্রদীপদার আবার কি হলো? প্রদীপদা কি হয়েছে? প্রদীপদা, ও প্রদীপদা। আমরা দুজন মিলে ওর কাছে গিয়ে গায়ে হাত দিতেই চমকে উঠলাম। জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। আমি সতীন্দ্রর মুখের দিকে তাকিয়ে বললাম, রে এ তো সাংঘাতিক জ্বর মনে হচ্ছে, কি করবো এখন? আমার কাছে ক্যালপল 650 আছে, এক্ষুনি একটা খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। সে ব্যাগ থেকে ওষুধ বের করে জলে গুলে প্রদীপদাকে খাইয়ে দিল, কিন্তু কোনো লাভ হলো না। আমরা দুজনে জেগে বসে রইলাম। সতীন্দ্রকে বললাম শুয়ে পড়তে, তবু সে আমার সঙ্গে জেগে বসে রইল গোটা রাত। সারা রাত জ্বর কিছুতেই নামল না। জ্বরের ঘোরে সে ভুল বকছিল একসময়। সকালে যেই দিনের আলো ফুটল, অমনি দিব্যি সুস্থ মানুষের মতো বিছানায় উঠে বসে প্রদীপদা বলল, গুড মর্নিং। কিরে, তোরা এখনো রেডি হসনি? বেরোবো কখন? আজ থাক প্রদীপদা, আমরা দুজনেই ভীষণ টায়ার্ড। সে কি, কেন? তোমার কিছু মনে নেই? কি মনে রাখার কথা বলছিস? রাত্রে তো তুমি খুব অসুস্থ হয়ে পড়েছিলে, জ্বরে গা পুড়ে যাচ্ছিল তোমার, আর তারপরে মুখটাও অস্বাভাবিক ফুলে গিয়েছিল। ক্যালপল খাইয়েও জ্বর নামেনি। সারা রাত আমরা দুজনেই জেগে বসেছিলাম। কি বলছিস এসব? মানে সত্যি তোমার কিছু মনে নেই? মাথা নাড়িয়ে জবাব দিল প্রদীপদা। তার ভাবভঙ্গি দেখে আমি আর সতীন্দ্র একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। সকালে আর কোথাও বেরোলাম না আজকে। পঞ্চাকে জানালাম প্ল্যান ক্যান্সেল করা হয়েছে। আমরা খেয়ে উঠে দুপুরবেলায় বেরোবো ঠিক করেছি। গতকালকে রাতের কথা অবশ্য ওদের কাউকেই কিছু জানালাম না। তবে আমার মনের ভেতর কেমন যেন একটা কু ডেকে চলেছে।
কেমন মুশড়ে পড়েছি নিজের মধ্যে। যদিও খুব একটা পাত্তা দিলাম না এসব নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে। দুপুরের খাবার খাওয়ার আগে 3-4 ঘন্টা ঘুমিয়ে নিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা 3 জন বেরিয়ে পড়লাম জঙ্গল দেখতে। আমাদের গন্তব্য 700 বছরের পুরনো বৌদ্ধ গুম্ফা। শীতের দুপুর, চারিদিকে রোদ ঝলমল করছে, তবে জঙ্গলের গভীরে আলোর চিহ্নটুকু নেই। যেমন গা ছমছমে আবছা অন্ধকারে যেন গোটা অরণ্যটা ডুবে রয়েছে। আমরা দুপুর 3:30 নাগাদ সেই গুম্ফার কাছে পৌঁছলাম। গুম্ফার একটি দেওয়াল ছাড়া বাকি সমস্তটাই ধ্বংস হয়ে গেছে। তার উপর বন্য লতাপাতার ঝোপ উঠে পুরো গুম্ফাটাকে যেন গ্রাস করে নিয়েছে। আমরা ধ্বংসস্তূপের কিছুটা দূরেই দাঁড়িয়েছিলাম। সেখান থেকে দেখছিলাম লতা পাতায় ঢাকা যে অবশিষ্ট দেওয়ালটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তার গায়ে অস্পষ্ট বৌদ্ধ ধর্মের তন্ত্রমতে পূজিত দেবতাদের প্রতিকৃতি। এছাড়া সেই পাথুরে দেওয়ালে খোদাই করা আছে কিসব তন্ত্রমন্ত্র। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে বললাম, এসব কোন ভাষায় লেখা বলতো? প্রাকৃত ভাষা। সত্যি? তোমাকে নিশ্চিত করে বলতে পারি ওগুলো প্রাকৃত ভাষায় লেখা। তাহলে তো এই গুম্ফার প্রকৃত বয়স 1000 বছরেরও বেশি। সেটা হওয়াটাই স্বাভাবিক। আমরা সহস্রাব্দ প্রাচীন গুম্ফাটির অবশিষ্টাংশ দর্শন করে কেমন মোহিত হয়ে গেলাম। তবে এটুকু বলতে পারি এটি একটি ছোট বৌদ্ধ গুম্ফা, খুব বড় নয়। তার উপর সম্ভবত এর মাথায় বুদ্ধদেবের ধ্যানরত কোনো মূর্তি একসময় ছিল, কারণ মূর্তির আধভাঙা কানসহ মাথাটা লতাপাতার আড়ালে সামান্য উঠে আছে। বাকি অংশটা সম্ভবত মাটির ভিতরে ক্ষয়ে গেছে। আমি এগিয়ে গিয়ে সেই লতাপাতায় ঢাকা পড়া ধ্বংসাবশেষের উপর হঠাৎ করে ওঠার চেষ্টা করতেই পঞ্চা আমার হাত চেপে ধরে নিষেধ করে বলল, বাবু বাবু ওখানে চড়বেন না বাবু, দেবতা রুষ্ট হবেন, সাপ লাগতে পারে আপনাদের। ওর কথায় পাত্তা না দিয়ে আবারও ওদিকে এগিয়ে যেতেই প্রদীপদা গলা খাকারি দিয়ে বলল, বলছি বিষাক্ত সাপটাপ রয়েছে ওখানে, কি দরকার তোর ওপরে ওঠা? তার নিষেধ শুনে এবার আর এগোলাম না। কথাটা মন্দ বলেনি প্রদীপদা, যে বুনো লতাপাতার ঝোপঝাড়ে গুম্ফার ভাঙা অংশগুলি ছড়িয়ে রয়েছে, সেখানে বিষাক্ত সাপসহ আরও অনেক বিষধর পোকামাকড় থাকাটাই স্বাভাবিক। তাই রিস্ক নিলাম না। গুম্ফার সামনে বেশ কিছুক্ষণ কাটাবার পর আমাদের মনে হলো জঙ্গলের এই অংশটা যেন ক্রমশ অন্ধকার হয়ে আসছে। তার মানে বাইরে রোদ পড়ে গিয়ে এতক্ষণে বিকেল হয়ে গেছে। আমরা কিছু বলার আগেই পঞ্চা বলে উঠল, দাদাবাবু এবার জঙ্গলের বাইরে বেরোতে হবে, বেলা পড়ে আসছে, চলুন চলুন। চলো তাহলে, এখানে দাঁড়িয়ে থেকেই বা কী হবে? এবারে জাহাজ বাড়িতে ফিরবে তো? না, নদীর পাড়ে যাব, কিছুক্ষণ হাঁটতে ইচ্ছে করছে। তাই চলো, নদীর তীর ধরে কিছুক্ষণ হাঁটা যাক। অন্ধকার নামার আগে ঘরে ফিরতে হবে। আরে টর্চ তো সঙ্গে আছে, তুই ভয় পাচ্ছিস কেন? ঘটনাটা শুরু হলো সন্ধে 8টা নাগাদ। বেশ কিছুক্ষণ আগে আমরা ফিরে এসেছি। জঙ্গলের ভিতরে বৌদ্ধ গুম্ফা দেখার পর আমরা সকলে মিলে অনেকক্ষণ নদীর পাড়ে হই হল্লা করেছি। এদিকটায় নাকি নদীর পাড়েই দাহকার্য করা হয়। তবে এখানে চারিদিকে এত বালি আর বালি যে মাঝে মধ্যে জল বলে ভ্রম জাগে। কেমন একটা অদ্ভুত মায়া নদী। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত্রি 8টা। কিছুক্ষণ আগেই প্রদীপদা বাথরুমে গিয়েছিল। আমি আর সতীন্দ্র তখন বিছানায় বসে গল্প গাছা করছিলাম। হঠাৎ করে প্রদীপদার চিৎকার শুনে আমরা বাথরুমের দিকে দৌড়ে যাই। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় আমরা তার গায়ে ধাক্কা দিয়ে বললাম, প্রদীপদা কি হলো? শরীর খারাপ লাগছে? প্রদীপদা, প্রদীপদা। আমাদের কথা শেষ হওয়ার আগেই যেন বাথরুমের দরজাটা জোরে ধাক্কা মেরে খুলে দিয়ে সে গটগট করে সোজা ঘরের মধ্যে চলে গেল। আমরা তার দিকে তাকিয়ে খুব ভয় পেয়ে গেলাম। প্রদীপদার চোখ দুটো লাল টকটক করছে, গালের চামড়া যেন মৃত মানুষের মতো ফ্যাকাশে দেখাচ্ছে, আর মুখ থেকে গেঁজলা বেরোচ্ছে। তখন সে বিড়বিড় করে বিছানায় উঠে মাথা গুঁজে মুখ দিয়ে বেড়ালের মতো মিউ মিউ করতে লাগলো। তার এই ধরনের আচরণ দেখে আমি আর সতীন্দ্র খুব ভয় পেয়ে গেলাম। এরকম 2-3 মিনিট থাকার পর সে হঠাৎ বিছানার উপর উঠে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে
মুচকি মুচকি হাসতে লাগলো। আমাদের সেই মুহূর্তে ঠিক কি করা উচিত আমরা কিছুই বুঝতে পারলাম না। আর সেই সময় ইলেকট্রিক ভোল্টেজটাও একদম লো হয়ে গেল। ঘরে আচ্ছা আলোয় সব যেন কেমন মায়াবী মনে হতে লাগলো। প্রদীপদার মুখ ক্রমশ যেন কি ভয়ঙ্কর হয়ে উঠছে, কি হিংস্র তার চোখের চাহনি। সে হঠাৎ কেমন ফ্যাস ফ্যাসে কণ্ঠে বলে উঠল, কি ভেবেছিস বেঁচে যাবি? ছেড়ে দেব তোকে। তার কথা শুনে আমি আর সতীন্দ্র একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করো সুব্রতদা। আমি ফোন হাতে নিয়ে প্যাটার্ন লকটা খুলতেই কেমন অবাক হয়ে গেলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি আমার ফোনের সময় দেখাচ্ছে বিকেল 4:19। তারিখ 19 নভেম্বর 2008। আমি কিছুটা ভ্যাবাচেকা খেয়ে সতীন্দ্রকে বললাম, তোর ফোনে কটা বাজছে দেখতো। সে আমার কথা শুনে কি বুঝলো জানি না, তাড়াতাড়ি নিজের ফোনটা হাতে নিতেই সেও অধিক বিস্ময়ে আমার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। 19 নভেম্বর 2008। সে মাথা হেলিয়ে কোনো মতে হ্যাঁ বলার চেষ্টা করল। আমাদের ঘরে যে ঘড়িটা ছিল সঙ্গে সঙ্গে আমাদের দুজনের দৃষ্টি সেই দিকেই গেল। সেই ঘড়িতেও তখন 4:19। ঘড়ির কাঁটা ওখানে গিয়েই থেমে গেছে। ঘরের ভেতরে একটা বিশ্রী পচা গন্ধে আমাদের নাড়ি ভুড়ি গুলিয়ে উঠছে। এ গন্ধ সেই প্রথম দিনের জঙ্গলে পাওয়া গাছের পচা শিকড়ে। অত শীতেও কেমন যেন একটা গা ঝালা ভাব অনুভব করছি। প্রদীপদা হঠাৎ আমাদের অবাক করে বিছানা থেকে নেমে ব্যালকনিতে চলে গেল। সেখানে দাঁড়িয়ে সেই একই রকম ফ্যাস ফ্যাসে গলায় অন্ধকারের দিকে তাকিয়ে বলে উঠল, তুই কি ভেবেছিলিস আমাকে খুন করে তুই পার পেয়ে যাবি? বল, পার পেয়ে যাবি তুই? সে যখন ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম করছে ঠিক তখনই সতীন্দ্র আমার কানে কানে বলল, তুমি চট করে নিচ থেকে পঞ্চা আর দোলরাজদাকে একবার ডেকে নিয়ে এসো সুব্রতদা। ততক্ষণ আমি ওকে সামলে দিচ্ছি। তাড়াতাড়ি যাও, দেরি করো না কিন্তু। কয়েক মুহূর্তের মধ্যেই দোলরাজদার পঞ্চাকে নিয়ে উপরে গেলাম। প্রদীপদার কাছে এগোতেই সে অদ্ভুত গলায় বলল, আমার হাত থেকে নিস্তার নেই, আমার থেকে ওর নিস্তার নেই। হঠাৎ অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল সে। আমরা সকলে মিলে তাকে পাঁজাকোলা করে বিছানায় শুইয়ে দিলাম। দোলরাজদা বলল, জ্বরে তো না গাটা পুড়ে যাচ্ছে। এখানে আশেপাশে কোনো ডাক্তার পাওয়া যাবে দোলরাজদা? না বাবু, তা তো নেই। আমাদের গ্রামে কৃষ্ণদাস গুণিন রয়েছে, তাকে ডেকে নিয়ে আসবো। সে নাড়ি টিপে মুখ দেখে এক নিমেষে বলে দেবে কি হয়েছে। আনবো? কিন্তু সে তো একটা মোটো মাতার লোক, হয়তো এখন এই মদ দিলে বেহুশ হয়ে পড়ে আছে। তাছাড়া গেলেই যে ওকে পাবে তা তো নয়। দোলরাজদার কথার কোনো উত্তর না দিয়ে পঞ্চা চুপ করে রইল। আমি বললাম, আচ্ছা এখানে আশেপাশে কোনো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বা প্রাইভেট ডক্টরের চেম্বার কোথাও কিছুই নেই? তা নেই বাবু। এমন সময় আমরা চারজনে অবাক হয়ে দেখলাম প্রদীপদার মুখটা যেন কেমন পাল্টে যাচ্ছে। ভয় পেয়ে গেলাম সকলে। দোলরাজদা জোরে জোরে মাথা নাড়িয়ে বলল, এইটা কোনো অসুখ নয় দাদা বাবু, লক্ষণটা আমার ভালো ঠেকছে না। জঙ্গলে এর কোনো খারাপ পাত্তা পিছু নিয়েছে, আমি নিশ্চিত বলছি। এই থামো তো, এক কাজ করো, তোমরা দুজনে এখন সাইকেল নিয়ে চলে যাও, আমরা এখানে ওকে পাহারা দিচ্ছি। আপনারা এই বুড়ো মানুষটার কথা শোনেন, ওনাকে এমন ভাবে ছেড়ে রাখা ভালো হবে না। বিছানার সঙ্গে বেঁধে দিন, নাহলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, যখন তখন ঘটে যেতে পারে। আমাদের কি মনে হলো জানি না, তার কথা মতো প্রদীপদাকে বিছানার সঙ্গে শক্ত করে বেঁধে রাখলাম। আর তার কাছেই আমরা দুজনে দাঁড়িয়ে তাকে পাহারা দিতে লাগলাম। পঞ্চা আর দোলরাজদা বেরিয়ে গেছে পাশের গ্রামের কৃষ্ণদাস গুণিনকে ডেকে আনতে। তিনি নাকি কিসব তন্ত্র সাধনা টাধনা করে ওষুধ করে দেন, তাতে রোগ নিরাময় হয়। এ ব্যাপারে তার বিস্তর খ্যাতি এ অঞ্চলে। ওরা দুজন বেরিয়ে যাওয়ার পর আমি আর সতীন্দ্র অপেক্ষা করতে রইলাম। প্রদীপদাকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে আমাদের খুবই খারাপ লাগছিল। আমি সতীন্দ্রকে বললাম, না আচ্ছা আমরাও কি গ্রামের মানুষদের মতো ভূত প্রেত বিশ্বাস করতে শুরু করেছি? চল খুলে দিই দড়িটা।
বরং প্রদীপদার চোখে মুখে জল টল দিয়ে একটু ঘুমোতে বলি। আমার কথাটা তখনও শেষ হয়নি, দেখি সে মোটা নারকোল দড়ি ছিঁড়ে বিছানাতে উঠে বসেছে। আমি আর সতীন্দ্র অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে বিছানা থেকে নেমে এসে শটান ঘরের দেওয়ালে মারাত্মক শব্দ করে মাথা ঠুকতে লাগলো, এতটা জোরে যে মাথার খুলি গুড়িয়ে যাওয়ার মতো। আমরা খানিক ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকার পর তার কাছে দৌড়ে গিয়ে চাপটে ধরলাম। সে আমাকে এক ধাক্কায় ঘরের কোণে ছিটকে ফেলে দিল। খাটের কোণাটা হাঁটুতে জোরে লাগাতে আমি মেঝেতেই বসে রইল, আর সতীন্দ্র ততক্ষণে ঘরের দরজার সঙ্গে পেল্লায় এক ধাক্কা খেয়ে মেঝেতে হুমড়ি খেয়ে পড়েছে। আমরা প্রদীপদার দিকে ফিরে বললাম, তুমি এমন কেন করছো? কি হলো হঠাৎ বলো তো? দেখি আমাদের দিকে হিংস্র চোখে তাকিয়ে রয়েছে সে, দাঁত কিরমির করছে। ঠিক তখনই পঞ্চার দোলরাজদা ফিরে এলো। সঙ্গে রয়েছে শিগুনি, তার কাঁধে ঝোলানো রয়েছে একটা পুঁটুলি, ছোটখাটো চেহারা, কপালে তিলক, গায়ে একটা জামা আর তার উপর উলের চাদর, পরনে খাটো একটা ধুতি, গলায় নানা রকম শিকড় বাকরের মালা, হাতেও কিসব জড়ানো। তিনি এসেই প্রদীপদার গায়ে গুরু গুরু কিসব ছুঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার শরীর সিঁদুরে ভর্তি হয়ে গেল। দেখলাম প্রদীপদা বিকৃত স্বরে কি কুৎসিত ভাবে হাসছে লোকটার দিকে তাকিয়ে। তার মুখের ভেতর থেকে রক্ত বেরোচ্ছে, জিভটা রক্তে মাখামাখি। কৃষ্ণদাস কিছুক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আমাদের দিকে ফিরে বললেন, উনি আর বেঁচে নেই মানে? আমরা সকলে তাজ্জব হয়ে তাকিয়ে রইলাম ওর মুখের দিকে। তিনি আবারও বললেন, বেশ কিছুক্ষণ আগেই উনি মারা গেছেন। ওর ভিতরে এখন যে রয়েছে সেই ওনাকে মেরেছে। কে সে? আর এখন আমরা কি করব? আমরা এখন কি করব? আমাদের মুখ থেকে কথা হারিয়ে গেল, কিছুই বুঝে উঠতে পারছি না। প্রদীপদার দিব্যি আমাদের সকলের দিকে তাকিয়ে হাসছে, অথচ লোকটা বলছে সে মৃত। এসব কি বলছেন কৃষ্ণদাস গুণিন? আজকের এই রাত্রি, এই ভয়ানক নৃশংস রাত্রি, এর শেষ কোথায়? গুণিন বললেন, আপনারা যাতে ওই দেহটাকে অক্ষত পেতে পারেন তার জন্য আমি চেষ্টা করতে পারি মাত্র। এর বেশি কিছু করার সাধ্য আমার নেই। কথা শুনে আমরা তার দিকে অসহায়ের মতো তাকিয়ে রইলাম। তিনি আমাদের মুখের দিকে তাকিয়ে শান্ত চোখের ইশারায় সকলকে ঘরের বাইরে বেরিয়ে দাঁড়াতে বললেন। আমরা সকলে দরজার বাইরে এসে দাঁড়ালাম। তিনি প্রদীপদার দিকে এগিয়ে গেলেন। কাঁধের ঝোলা থেকে শিমের দানার মতো কিছু একটা হাতে নিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন বিড়বিড় করে। মন্ত্র পড়ার মাঝে মাঝে তাকে প্রশ্ন করলেন, তোর নাম কি? তন্ময়। এই মোড়া শরীরে কেন চেপে রয়েছিস? খনি খনি খুনি? কে খুনি? প্রদীপ খুনি। আমি তন্ময়, ওর যমজ ভাই। 14 বছর আগে আমাকে খুন করে চোরা বাড়িতে ফেলে দেয়। নদীর চরে বালি আর বালি। প্রদীপ খুনি খুনি। আমার মাথা ঘুরছিল, শরীরটা কেমন খারাপ করতে শুরু করছিল। দরজার বাইরে দাঁড়িয়েছিলাম একসঙ্গে আমরা। তারপর হঠাৎ করে আর কিছুই মনে নেই।
আজ আমরা ট্রেনে করে ফিরে যাচ্ছি কলকাতায়। কাল হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছিলাম, চোখে মুখে জল দিয়ে তারপর ঠিক হই। প্রদীপদার বাড়ির লোকজন বেশ কিছুক্ষণ আগেই সদরের হাসপাতাল থেকে তার ডেড বডি নিয়ে গাড়িতে রওনা দিয়েছেন। এখানকার সদর হাসপাতাল থেকে জানানো হয়েছে মৃত্যুর যথাযথ কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। আমি আর সতীন্দ্র ট্রেনে উঠেছি কিছুক্ষণ আগেই আর কি। এখন দুপুর 3:30। মাথাটা এখনো কেমন ধরে আছে আমার। কোথা থেকে ঠিক কি ঘটে গেল কিছুই বুঝতে পারলাম না। তবে প্রদীপদার ছোট কাকা দুঃখ করে বলছিলেন, আগে থেকে জানলে ওকে কিছুতেই রণডিহিতে আসতে দিতাম না। না, কিছুতেই দিতাম না। 14 বছর আগে ওর যমজ ভাইটা তো জঙ্গলের ওই নদীর পাড়েই চোরাবালিতে ডুবে প্রাণ হারিয়েছিল। প্রদীপটাও যে শেষ পর্যন্ত এখানে এসে হঠাৎ এইভাবে অসুস্থ হয়ে পড়বে, তারপর আর কোনো কথা কানে ঢুকলো না আমার। 14 বছর আগে, তার মানে সেই 2008 19শে নভেম্বর। মনে পড়ে যাওয়াতে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম, না সবই তো ঠিক আছে। মোবাইলের স্ক্রিনে ফুটে উঠেছে আজকের তারিখ 20/11/2022। শেষ হলো আমাদের আজকের গল্প রণডিহির জঙ্গলে। গল্পটি ভালো লেগে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত এবং পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।